খাগড়াছড়ি রাঙামাটিতে সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। এদিকে ভারতে উদ্বাস্তু শেখ হাসিনা, কি ভাবছে মোদী সরকার? জানাবো ডিমের বাজারে আগুন, নির্দেশনা মানছে না কেউ। এবং সর্বশেষ জানাবো শুল্ক কমানোর পরেও কমছে না পেঁয়াজের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়ি রাঙামাটিতে সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান। তিনি পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার শিরোনামে ওই পোস্টে তিনি লেখেন, গতকাল খাগড়াছড়ি ও আজ রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। 18 সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনার সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণের সরকার বদ্ধপরিকর। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া যাচ্ছে। আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনা সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শিগগিরই গঠন করা হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার 21 সেপ্টেম্বর 2024 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে। এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি আরও লিখেছেন, সরকার সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর। গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মোহাম্মদ মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় সহিংসতার ঘটনা ঘটে, যা রাঙামাটি পর্যন্ত ছড়িয়ে পড়ে। নাশকতা রোধে রাঙামাটি ও খাগড়াছড়ি পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। ভারতে উদ্বাস্তু শেখ হাসিনা, কি ভাবছে মোদী সরকার? গণবিপ্লবের মুখে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়েছেন ভারতে। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। পদত্যাগ করে পালানোর দিনটি ছিল 5 আগস্ট। এরপর দেশটিতে অবস্থানের 45 দিন পার হয়ে গেছে। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা বলে 1.5 মাস বা 45 দিন বৈধভাবে অবস্থানের কথা ছিল, যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বলে জানা যায়। সেই হিসেবে ওই 45 দিন বৈধ ছিল কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে হাসিনা পালিয়ে যাওয়া থেকে ভারতের পক্ষে তাকে নিয়ে খুব অল্প কথা বলা হয়েছে। 6 আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছেন। এরপর গত মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বাংলাদেশ বিষয়ে দেশটিতে কি ঘটেছে তা তাদের আভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সুসম্পর্ক রাখার বিষয়ে অভিমত জানালেও শেখ হাসিনার বিষয়ে মুখ খোলেননি তিনি। এদিকে গত 9 সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় আরেকটি গণমাধ্যম জিও নিউজ জানায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রায় 1 মাস পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন বলেছে যে তারা সহিংস বিক্ষোভের পর গত মাসে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করবে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধান অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করব। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলার পর তিনি দেশে ফিরবেন বা ফিরতে পারবেন বা ফেরানো যাবে, এমন নানা প্রশ্ন ওঠে নানা মাধ্যমে। যদিও আইসিটি প্রধান প্রসিকিউটর ফরাসি গণমাধ্যম এএফপি কে জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যা 2013 সালে স্বাক্ষরিত হয়েছিল। তবে পাকিস্তানের জিও টিভি সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ধারণা দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। তবে কি ধরনের সিদ্ধান্তের পথে যাবে দেশটি তা নির্ভর করছে তাদের উপর। এদিকে গত 1 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তিনি এখন কোন স্ট্যাটাসে ভারতে আছেন এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে শেখ হাসিনা কি স্ট্যাটাসে আছেন সেটা ভারতকে জিজ্ঞাসা করুন। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আদালত যদি বলেন তখন শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ
নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত দেবে কিনা এটা তাদের ব্যাপার, তবে চাইলে দিতেই পারে ভারত। গত 5 সেপ্টেম্বর দ্য হিন্দু তাদের প্রতিবেদনে জানায়, ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রী চুপ থাকা উচিত। অধ্যাপক ইউনূস শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেন। বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছেন না। তিনি বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি তার চুপ থাকা উচিত, এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় তিনি স্বাভাবিক পথে সেখানে গেছেন, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গেছেন। এরপর 17 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনডিটিভিকে বলেন, দেশটিতে কি ঘটেছে তা তাদের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে আমাদের প্রতিবেশী, আমাদের দিক দিয়ে আমরা আগের মতো সম্পর্ক রেখে চলতে চাই। দুদেশের মধ্যে ভালো বাণিজ্য আছে, জনগণের মধ্যে সুসম্পর্ক আছে, আমি এভাবে সম্পর্ক রাখতে চাই। এদিন শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করেননি জয়শঙ্কর। আবার ভারত ছাড়া কোনো দেশে যাবেন তিনি তাও জানা যায়নি, তবে যুক্তরাজ্য তাকে নিতে রাজি হয়নি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্ট পোর্ট আজ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান। শেখ হাসিনার ক্ষেত্রে যদি তিনি দেশের বাইরে থাকেন তবে তাকে বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। ডিমের বাজারে আগুন, নির্দেশনা মানছে না কেউই। রাজধানীর বাজারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ডিম। বাজারে দেখা গেছে ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 165 টাকায়, যা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে 23 টাকা বেশি। রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, হাতিরপুল, ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ কয়েকটি এলাকায় ডিম ও মুরগি বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। কাঁচা বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 30 টাকায়। এছাড়া প্রতি কেজি করলা 50 টাকা, কচু 50 টাকা, সিম 200 টাকা, চিচিঙ্গা 50 টাকায় বিক্রি হচ্ছে, লাউ প্রতি পিস 7 টাকা বিক্রি হচ্ছে, আলু প্রতি কেজি 55 টাকা, রসুন 200 টাকা, পেঁয়াজ 110 ও আদা 240 টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি শুকনা মরিচ 380 টাকা, হলুদ 340, জিরা 800 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 175 টাকা, যা নির্ধারণ করে দেওয়া দামের তুলনায় 5 টাকা কম। এছাড়া পাড়া মহল্লার কোথাও কোথাও 170 টাকায় বিক্রি হচ্ছে। সরকার সম্প্রতি কেজি প্রতি ব্রয়লার মুরগি উৎপাদন পর্যায়ে 168 টাকা 91 পয়সা ও পাইকারি পর্যায়ে 172 টাকা 61 পয়সা এবং খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সা নির্ধারণ করেছে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, খাসির মাংস 1050 টাকা থেকে 1100 টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে 100 টাকায় এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1000 টাকায়। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা 1 কেজি বা 1 কেজি 100 থেকে 200 গ্রাম বেশি ওজনের ইলিশ বিক্রি করছে 1650 থেকে 1700 টাকা। শুল্ক কমানোর পরেও কমছে না পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত দুদিনের তুলনায় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন 10 থেকে 15 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। এসব পেঁয়াজ নতুন শুল্ক 20% দিয়ে আমদানি হচ্ছে, তবু কমেনি পেঁয়াজের দাম। কেজি প্রতি 2 থেকে 3 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি ভারতে ইন্দোর জাতের পেঁয়াজ 5 টাকা বৃদ্ধি পেয়ে 87 টাকা এবং নাসিক 3 টাকা বৃদ্ধি পেয়ে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা। অন্যদিকে হিলির খুচরা বাজারে দেশি পেঁয়াজে 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম না কমার কারণে হতাশা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। সকালে হিলির বাজার ঘুরে তথ্য পাওয়া গেছে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিনারুল ইসলাম বলেন, 2 দিন আগে শুনলাম পেঁয়াজের দাম কমেছে, যার জন্য বাজারে আজ পেঁয়াজ কিনতে আসলাম। এসে দেখি সব ধরনের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে শুল্ক কমিয়েছে ভারত সরকার, সেখানে তো পেঁয়াজের দাম অর্ধেকে আসার কথা, কিন্তু বাজারে তার উল্টো চিত্র। প্রতিদিন যদি সব নিত্যপণ্যের দাম এভাবে বৃদ্ধি পায় তাহলে আমরা কিভাবে চলবো? হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, বন্দরে পেঁয়াজের দাম বেশি, তবে কি কারণে বেশি বা তা আমরা জানি না। আমরা দেশি পেঁয়াজ বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তাহলে দেশি পেঁয়াজের দামও বৃদ্ধি পাবে। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহে 3 দিনে ভারতের 34 ট্রাকে প্রায় 1000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।